হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 10ই জুলাই যে কর্মক্ষেত্র পত্রিকাটা আছে, সেই পত্রিকাটায় দুটো প্র্যাকটিস সেট আছে। এর আগের ক্লাসে অর্থাৎ কর্মক্ষেত্র প্লেলিস্ট করা আছে, সেখানে দেখবে যে প্রথমে একটা 10 জুলাই কর্মক্ষেত্র পত্রিকার অঙ্ক সমাধান বলে দেওয়া আছে, এটা প্রথম প্র্যাকটিস সেটের, এটা হচ্ছে সেকেন্ড প্র্যাকটিস সেটের। ঠিক আছে, আগের ক্লাসগুলো যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। আর ক্লাসের ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, কোনো অর্থের 1/4, 1/8 ও 1/16 অংশের 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার পরেও 18,000 টাকা বাড়তি থাকে। কোন অর্থের বলা আছে, মানে কোন টাকাটার। তাহলে এখানে যে বাড়তি আছে, তাহলে এখানে আমাদের এখানে বাড়তি কতটা আছে সেটা বের করো। বাড়তি মানে এখানে তোমাকে বাকিটা বের করতে হবে, যে এখানে আর কতটা বাকি আছে। তাহলে বাকি বের করতে গেলে 1 মাইনাস দিয়ে সব বের করো, তাহলে অ্যান্সার চলে আসবে যে 1 মাইনাস 1/4 মাইনাস 1/8 মাইনাস 1/16। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 16। তাহলে এদিকে 16কে 16 মাইনাস 4 মাইনাস 8 দুগুণে 16 মাইনাস 16কে 16। তাহলে এদিকে মাইনাস মাইনাসে প্লাস 3 4 7। তাহলে এদিকে হচ্ছে কত 7 থেকে যদি 16 মাইনাস করি তাহলে কত হবে 9/16। ঠিক আছে, 9/16 এটা হচ্ছে আমাদের বাকি টাকাটা, মানে এক্সট্রা আমাদের বেশি আছে এই টাকাটাই। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের বাড়তি টাকা বলা আছে 18,000 টাকা। তাহলে এটার ভ্যালুই কত? এটার ভ্যালুই হচ্ছে 18,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? সমানের সামনাসামনি কাটাকুটি যায়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে কত? 2000। তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 2000, মানে এই 9 দিয়ে এটা কাটলাম, তাহলে এই 16টা কী হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 16 দুগুণে 32। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 32,000 টাকা। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যে কোন অর্থের বলা আছে। তাহলে এখানে আমাদের আর ভগ্নাংশের অঙ্ক সবসময় আমরা 1 ইউনিটের ভ্যালু বের করব, পার্সেন্টেজের অঙ্ক সবসময় আমরা 100 ধরে করব। ঠিক আছে, এই কনসেপ্টগুলো তোমরা একটু জেনে রাখবে। 1 টাকা 80 পয়সা এবং 2 টাকা 4 পয়সার গসাগু বের করো। পয়সাটাকে তুমি যদি টাকাতে করতে যাও 100 দিয়ে ভাগ করতে হবে, তো সেটা আমাদের পূর্ণতে চলে আসবে। তো এক কাজ করব, আমরা 1 টাকাকে পয়সাতে করে নেব। তাহলে 1 টাকা সমান কত জানি? 100 পয়সা। এদিকে 100 পয়সা আছে আর এদিকে 80 পয়সা আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 180 পয়সা টোটালটা। একই রকমভাবে এটা 200 পয়সা, তাহলে এদিকে 204 পয়সা। ঠিক আছে, তাহলে এই 180 আর 204 গসাগু করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 4 দিয়ে যদি কাটো, 4 দিয়ে 4 4 16, 4 5 20, 4 দিয়ে কাটো 4 5 20, 4 1 4, 3 দিয়ে কাটাও, 3 দিয়ে কাটো, 3 1 3, 3 5 15, 3 1 3, 3 17 51, আর যাবে না, 15 17 আছে। তাহলে গসাগু কোনটা? এটা 3 আর 4 অর্থাৎ 12 পয়সা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 3 4 12, এটা হয়ে যাবে আমাদের গসাগু। আর লসাগু বের করতে গেলে কী করতাম? এই 15টাকেও গুণ করতে হতো, এই 17টাকেও গুণ করতে হতো। কোশ্চেন 78, যে 28 এবং 42-এর লসাগু ও গসাগুর অনুপাত কত? তাহলে 28 সেটাকে আমরা লিখতে পারি কত? 14 গণিত 2, 14 দুগুণে 28। 42টাকে লিখতে পারি 14 গণিত 3। ঠিক আছে, 3 14 42। এবার লসাগু আমরা বের করব। তাহলে লসাগু কী করে বের করব? দুটোর মধ্যে কমন কি আছে? 14 কমন আছে, তাহলে প্রথমে 14 লিখব। কি কমন নেই? 2 কমন নেই, আর এদিকে আমাদের 3 কমন নেই। এটা হয়ে গেল লসাগু। গসাগু কী হবে? এদের অনুপাত চেয়েছে। ঠিক আছে, তাহলে গসাগু কী হবে? দুটোর মধ্যে কমন যেটা সেটাই আমাদের গসাগু হবে, তাহলে 14। তাহলে এবার অনুপাতের ক্ষেত্রে কি হয়? যতটা পারবে কেটে দাও, অর্থাৎ এদিকে 14 কাটা গেল, এদিকে 14 কাটা গেল, তাহলে 3 দুগুণে 6 অনুপাত 1। তাহলে 6 অনুপাত 1, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 79, 52/x = √169/279 হয়, তবে এক্সের ভ্যালু কত? তাহলে এখানে 52/x, তাহলে এখানে √169 আছে, মানে 13-র বর্গমূল হয়, 13-র বর্গ হয় 169, মানে এই রুট বাইরে বেরিয়ে এসে ওপরে 13 হবে আর তলায় হবে 17, মানে 17 * 289 হয়। ঠিক আছে, সমানের সামনাসামনি কাটা যায়, 4 13 52, তাহলে x = কত হবে? তাহলে কোনাকুনি গুণ করো, 4 × 17 58, 68, 4 17 68। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কিছু সংখ্যক সৈন্যকে 12 15 18টি সারিতে সমান সংখ্যক ভাগে সাজানো যায়, নিরেট পূর্ণবর্গাকারেও সাজানো যায়, সর্বনিম্ন সৈন্য সংখ্যা কত? তাহলে এই অঙ্কটা অপশান টেস্ট করে দেখা যায়। যে অপশান টেস্ট মানে কি? অপশান দেখে অঙ্কটা করা হবে, যে এখানে বর্গাকার সাজা যায়, মানে তোমাকে বর্গ, এটির মধ্যে কোনটা বর্গ
ঠিক আছে, মানে কোনটার বর্গমূল বের হবে সেটা বের করো। তাহলে এখানে 180 কারো বর্গমূল না, 450 কারো বর্গমূল না, এটা কারো বর্গমূল না, √900 দেখো 30-এর কিন্তু বর্গমূল। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার এখানে দেখো 12, 15, 18 এটার বেসিক কনসেপ্ট কি, 12, 15, 18 লসাগু বের করতে হবে। তাহলে এখানে 12, 15 আর 18 লসাগু, 12 আর 15 লসাগু আমরা জানি 60। এবার 60 আর 18 লসাগু বের করো। তাহলে এটাকে 6 × 10 করো, আর এদিকে 18, 6 আর 18 লসাগু কত হবে, 18 হবে, আর এদিকে 10-এর একটা শূন্য, অর্থাৎ লসাগু কত হলো, এলসিএম হচ্ছে 180। ঠিক আছে, এলসিএম যখন 180 হলো, এবার কি করো, এই 180-র সাথে প্রথমে 1, 2, 3 করে গুণ করতে থাকো, যেন যতক্ষণ পর্যন্ত তোমার বর্গমূল না আসবে। ঠিক আছে, প্রথমে 1 গুণ করলে 180, 2 গুণ করলে 360, 360, 4, এইভাবে তোমরা 5 পর্যন্ত যদি গুণ করো, 5, 18, 90, দেখো এদিকে 900 হয়ে যাবে, যেটা আমাদের 30-এর বর্গ, অর্থাৎ 30-এর স্কোয়ার সমান আমাদের 900 হবে। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 81, 4, এই ওপরে আছে 0.5, ঠিক আছে, এখানে আছে 0.5 আর এটা 0.5 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 4, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার, 4টাকে গণিত, এখানে 0.5 আছে, তাহলে 0.5 পয়েন্টটাকে উঠাতে গেলে নিচে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1/2 হবে। গণিত 0.5 মানে কত, 1/2, ঠিক আছে, 1/2 তার টু দি পাওয়ার 4। এদিকে এই 2 দেখো কাটা যাবে, তাহলে এদিকে 2 গণিত, এদিকে 1কে 4 বার গুণ করলে 1 হবে, আর 2কে 4 বার গুণ করলে কত হবে, 16 হবে। তাহলে এখানে আমাদের 2কে 16 দিয়ে যদি কাটা দিই, তাহলে 8 × 16, তাহলে 1/8, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে। তাহলে এখানে আমরা প্রথমে 1 টাকা লিখলাম, 50 পয়সা মানে হচ্ছে 1/2 টাকা। ঠিক আছে, এবার তাদের মূল্যের রেশিও বলা আছে, মানে প্রাইস রেশিও কত বলা আছে, 3:5 বলা আছে প্রাইস রেশিও। আমাদের এখানে কি বলা আছে, দেখো মুদ্রা বলা আছে 52টা, মানে আমাদের কি কয়েন রেশিও বের করতে হবে। ঠিক আছে, কয়েন রেশিও বের করতে হবে। দেখো 1 টাকার 3 টাকা হতে গেলে কটা কয়েন লাগবে, 1 টাকার 3 টাকা হতে গেলে, এটা তো প্রাইসের রেশিও, তাহলে 3 টাকা হতে গেলে দেখো 3কে 1 দিয়ে ভাগ করো, সমান হচ্ছে 3টা কয়েন হবে। একই রকমভাবে 5কে 1/2 দিয়ে ভাগ করো, 2টা উল্টে যাবে, তাহলে এদিকে হচ্ছে 3:10, কয়েনের রেশিও হয়ে গেল 3:10, অর্থাৎ টোটাল কতটা আছে, 13টা কয়েন আছে, কিন্তু এখানে বলা আছে 52টা। তাহলে 13 ইউনিটের ভ্যালু কত, 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 52, 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, তাহলে এখানে আমাদের কোন প্রকার মুদ্রা কটি করে আছে, তাহলে মুদ্রার রেশিও আমাদের বের করতে হবে। ঠিক আছে, মানে মুদ্রার মানটা, তাহলে মুদ্রা হচ্ছে আমাদের এটা 3 ইউনিট, আর 10 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু 4 হলে 3 ইউনিটের ভ্যালু 4 দিয়ে গুণ করো, তাহলে 3 4 12টি হবে কয়েন। আর আরেকটা হবে কত, 10 ইউনিটের ভ্যালু, অর্থাৎ 40, তাহলে একটা 12টা আর একটা 40, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তবে অনুপাত দাঁড়ায় 5:6, তবে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে এখানে বয়েজ আর গার্লসের যে রেশিও সেটা কত বলা আছে, 4:5। যদি ছাত্র সংখ্যা বাড়ছে তবে রেশিওটা কত হচ্ছে, এটা একটু ভুল লিখলাম, 4:6 বলা আছে, তাহলে এখানে 4:6 লিখব। যখন ছাত্র সংখ্যা 200 বাড়ছে তখন রেশিওটা কত দাঁড়াচ্ছে, 5:6 দাঁড়াচ্ছে। তাহলে এখানে ছাত্র সংখ্যা যখন বাড়ছে তাহলে গার্লস কিন্তু একই থাকার কথা, কিন্তু এখানে আমাদের একই আছে। একই না থাকলে আমাদের কিন্তু প্রথমে মেয়ের সংখ্যাটাকে একই করতে হতো। ঠিক আছে, কারণ ছাত্র সংখ্যা বাড়ছে, মেয়ের সংখ্যা তো বাড়েনি, তাহলে মেয়ের সংখ্যা সমানই থাকবে। এখানে দেখো ছাত্র সংখ্যা কত বাড়ছে, 4 থেকে 5 কত হয়েছে, 1 বেড়েছে, কিন্তু এখানে বলা আছে 200 বাড়া আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 200। এবার কোশ্চেনে কী চেয়েছে দেখো, যে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত, তাহলে বিদ্যালয়ে যে ছাত্রী সংখ্যা সেটা হচ্ছে 6 ইউনিট, এটা বের করো বা এটা একই কথা। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত, 6 দুগুণে 1200 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা হচ্ছে 1200।
এ বি সি তিনজন অংশীদারির কোনো ব্যবসাতে নিয়োজিত মূলধনের রেশিও এত, সময়ের রেশিও এত, প্রফিটের রেশিও কত হবে। তাহলে আমরা কি জানি, প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্ট ইনটু টাইম, এটা আমরা জানি। তাহলে এখানে প্রফিটের রেশিও কত আছে, প্রথমে 5:6:4 এটা বলা আছে, ঠিক আছে। সময়ের রেশিওটাকে গুণ করে দাও, তাহলে ইনভেস্ট ইনটু টাইম সমান প্রফিট হবে। তাহলে ইনভেস্টের রেশিও এটা। এবার সময়টাকে আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে সময়ের রেশিও কত আছে, প্রথমে 2 আছে, তারপর হচ্ছে কত 5 আছে, তারপর কত আছে 6 আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইনটু টাইম। এবার আমরা প্রফিটের রেশিওটা পেয়ে যাবো। তাহলে 5 দুগুণে 10, 5 6 30, আর দিকে 4 6 24, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 15, 2 দিয়ে কাটো 12, 5:15:12, অপশান সি। এ ও বি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের পরে 5400 টাকা এ লভ্যাংশ পায়, মোট লাভ কত। তাহলে এ আর বি এর যে রেশিও সেটা কত বলা আছে, 3:2 বলা আছে, ঠিক আছে। 10% তারা দুজনেই দান করে দিয়েছে, তাহলে তাদের কাছে আর কত আছে, 90% আছে, ঠিক আছে, বা 90 ইউনিট তাদের কাছে লাভ আছে। এর কাছে কত টাকা লাভ সেটা বের করো। এখানে আমাদের মূলধনের রেশিও বলা আছে, যেহেতু টাইমের রেশিও দেওয়া নেই, এটাই হয়ে যাবে আমাদের কি, প্রফিটের রেশিও হয়ে যাবে, ঠিক আছে। টাইমের রেশিও যেহেতু বছরের পর বলা আছে, কিংবা টাইমের রেশিও যদি একই বলা থাকে কি হয়, অনুপাতের ক্ষেত্রে সেটা কাটা যাবে, অর্থাৎ 3:2 সেটা প্রফিটের রেশিও হবে। তাহলে এখানে এর কাছে কত টাকা আছে সেটা বের করো। টোটাল কত, 3 আর 2 5 ইউনিট প্রফিট আছে, কিন্তু এখানে আছে 90%। 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 90, 1 ইউনিটের ভ্যালু কত, 5 18 90। তাহলে এর কাছে কতটা আছে, এর ভ্যালু হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 18 × 3 অর্থাৎ 54 ইউনিট তার কাছে আর প্রফিট আছে, মানে তার কাছে আর লাভ আছে 54 ইউনিট। এটা কার কাছে আছে, এটা আছে আমাদের এর কাছে, ঠিক আছে, এর কাছে। কিন্তু এখানে বলা আছে 5400 টাকা এর কাছে লভ্যাংশ আছে। তাহলে এখানে 54 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, 5400। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 100। কোশ্চেনে কী চেয়েছে, মোট লাভ কত, তাহলে মোট লাভ সবসময় 100 থাকে, ঠিক আছে। মোট লাভ সবসময় 100, 100-র 10% সে দান করে দিয়েছে, মানে বাকি ছিল 90, ঠিক আছে। মোট লাভ পার্সেন্টেজের অঙ্ক বলেছি, সবসময় 100 ধরে করতে হবে। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 100 × 100 সমান হচ্ছে কত, 10,000 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, 10,000। একটি ক্লাসের 25 জন ছাত্রের গড় ওজন 44 কিলোগ্রাম। 5 জন ছাত্র যাদের গড় ওজন এত কিলোগ্রাম, তারা বিদ্যালয় ত্যাগ করলে বাকি ছাত্রদের গড় ওজন কত হবে। 25 জন আছে, গড় ওজন 44, তাহলে মোট ওজন কত হবে, তাহলে 44 ইন্টু হচ্ছে কত 25, এটা হয়ে যাবে মোট ওজন। তাহলে 4 25 100, 0 হয়ে থাকলো 10, 4 25 100, 110, 1100, ঠিক আছে। 5 জনের গড় ওজন এত, তাহলে মোট কত হবে, তাহলে এখানে মোট হবে 43.2 গুণিত 43.2 গুণিত হচ্ছে কত 5, ঠিক আছে। তাহলে এদিকে কত হবে, মোট হবে 5 দুগুণে 10, 10 আর এদিকে একটা দশমিক আছে, সুতরাং 0, 10-এর 0 আর দশমিক তো কাটাই যাবে, হাতে থাকলো 1, 3 5 15, 1 16 6, হাতে থাকলো 1, 4 5 20 আর 1 হচ্ছে 21, 216। 5 জনের যে মোট ওজন সেটা কত, 216। এবার এই 5 জনকে বিদ্যালয় ত্যাগ করলো তারা, মানে এই 5 জন ছাত্র মোট ওজন, 5 জন ছাত্র বিদ্যালয় ত্যাগ করলো মানে 216 কেজি ওজন ত্যাগ করলো, ঠিক আছে। তাহলে এখানে 1100 কেজির মধ্যে 216 কেজি মাইনাস করে দাও, তাহলে এদিকে 4 থাকলো, 8 2 1 3 3 3 7 8 844 কেজি, ঠিক আছে। তাহলে 844 কেজি আর থাকলো। এবার 25 জন ছাত্র ছিল, 5 জন মাইনাস হয়ে গেল, মানে 20 জন ছাত্রের যে ওজন হলো সেটা হলো 484 কেজি। এবার তাদের গড় ওজন চেয়েছে, তাহলে তাদের গড় ওজন অর্থাৎ গড় ইকুয়াল টু কি, অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে সাম বাই হচ্ছে কি নাম্বার। সাম হচ্ছে টোটাল ওজনটা হচ্ছে 884 কেজি বাই কতজন ছাত্র আছে, 25 জন ছিল, 5 জন চলে গেছে, মানে আর 20 জন আছে। 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4 4 2 2 দিয়ে কাটো 10, তাহলে নিচে একটা শূন্য আছে, ওপরে এক ঘর আগে দশমিক চলে যাবে, অর্থাৎ 44.2, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, 44.2। একজন ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 25% পথ 6.25
কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 60% পথ এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাকি পথ 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে টোটাল যে পথ অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা ধরে নিলাম, পার্সেন্টেজ আছে মানে ধরলাম 100%, টোটাল যে ডিস্টেন্স সেটা ধরলাম 100%, ঠিক আছে, পার্সেন্ট না ধরলেও হবে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 100 ইউনিট। 3টে পথ আছে, প্রথমে 25% পথ যাচ্ছে, তাহলে 100-র 25% মানে হচ্ছে সে কত দূর যাচ্ছে, অর্থাৎ ডিস্টেন্স অন যাচ্ছে কত 25 কিলোমিটার। 100-র 25% মানে কত, 100 গুণিত 25/100, সেই 100 কেটে 25 হবে। তার গতিবেগটা কত 6.25, অর্থাৎ স্পিডটা কত 6.25 এই গতিবেগে যাচ্ছে। দ্বিতীয়টার ক্ষেত্রে কত, ডিস্টেন্স 2, সে 60% পথ যাচ্ছে, 100-র 60% মানে সে 60 কিলোমিটার পথ যাচ্ছে। আর স্পিডটা কত, স্পিড হচ্ছে কত, সে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। আর 3 নম্বর যে আছে ডিস্টেন্স 3, সে বাকি পথ দেখো 25 আর 60 কত হচ্ছে, যোগ 100-র মধ্যে এদিকে তারা 85 তো চলেই গেছে, আর বাকি আছে কত, আর 15 কিলোমিটার বাকি আছে 100-র মধ্যে, তাহলে সে 15 কিলোমিটার যাবে। তার স্পিডটা কত, স্পিড হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এখানে আমাদের কি গড় গতিবেগ চেয়েছে, তাহলে স্পিড ইকুয়াল টু কি, তাহলে স্পিড ইকুয়াল টু আমরা জানি যে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স টোটাল কত আছে, টোটাল ধরেছিলাম 100 কিলোমিটার পথ, আর টাইমটা কত, এবার প্রতিটা টাইমটা যোগ করো। টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব হচ্ছে 25 বাই গতিবেগটা কত, এটা 6.25, দশমিকটা উঠাতে গেলে কি করতে হয়, তলায় 100 দিয়ে আমরা ভাগ করলাম, যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা ছিল, এই তলার 100টা উল্টে আবার ওপরে চলে যাবে। 25 আর 25 কাটা দিলে 625 হয়, 25 দিয়ে 100 কাটা দিলে হবে 4, তাহলে এইটার টাইমটা পেয়ে গেলাম 4 ঘন্টা। এটার টাইমটা কত, তাহলে টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 60/6 মানে হচ্ছে 6 ঘন্টা। আর এর টাইমটা কত, তাহলে 15/3 অর্থাৎ 3×5 15 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা, ঠিক আছে। তাহলে টোটাল টাইমটা কত, এদিকে 4, 6, 10, 5, 15 অর্থাৎ এই 15 ঘন্টা। তাহলে এখানে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম সমান হচ্ছে স্পিড। 5 দিয়ে কাটো, 5 20 100, 5 দিয়ে কাটো, 5 3 15, তাহলে 20/3, 3 6 18 ভাগশেষ 2 থাকলো, তলায় 3, তাহলে 6 15 2/3, 6 15 2/3 কিমি পার ঘন্টা, এটা হয়ে যাবে গড় গতিবেগ। কোশ্চেন 88, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে, এ একা কাজটি 20 দিনে করতে পারে, তবে বি একা কাজটা কত দিনে করতে পারবে? তাহলে এ প্লাস বি একটা কাজ কত দিনে করছে, 15 দিনে কাজটা করছে, আর এ একা কাজটা করছে কত দিনে, 20 দিনে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত, 60 ইউনিট। 60 ইউনিট হলে এদের দুজনের এফিসিয়েন্সি কত হবে, 4 15 60 আর 3 20 60। এ যদি 3 ইউনিট কাজ করতে পারে, নিশ্চয়ই বি 1 ইউনিট কাজ করবে, কারণ তারা দুজনে মিলে 4 ইউনিট কাজ করছে, ঠিক আছে। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1 ইউনিট। 1 ইউনিট করে বি একা কত দিনে কাজটা করবে, তাহলে টোটাল কাজের এফিসিয়েন্সি হচ্ছে 60 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট করে 60 ইউনিটের কাজটা তার কত দিন সময় লাগবে, 60 দিন সময় লাগবে, ঠিক আছে, 60 দিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবিসি কাজটা 9, 10, 15 দিনে কাজটি করতে পারে, বি ও সি একত্রে কাজটা শুরু করে কিন্তু 2 দিন পরে তারা কাজ ছেড়ে দেয়, মানে বি ও সি একত্রে কাজটা শুরু করে কিন্তু 2 দিন পরে সে কাজটা ছেড়ে দেয়, তাহলে এ কত দিনে বাকি কাজটা শেষ করবে? তাহলে প্রথমে এ হচ্ছে 9 দিনে কাজটা করছে, বি কাজটা করছে 10 দিনে, আর সি কাজটা করছে কত দিনে, সি কাজটা করছে 15 দিনে। তাহলে 10 5 18 6 15 90, তাহলে 90 হয়ে যাবে কি, এলসিএম হয়ে যাবে। 90 যদি এলসিএম হয় তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 9 10 90, 9 10 90, আর এদিকে 6 15 90। বলা আছে বি ও সি একত্রে কাজটা শুরু করছে, তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত, বি প্লাস সি এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 9 আর 6 হচ্ছে 15 ইউনিট। 15 ইউনিট করে তারা কাজ করবে। কতদিন কাজ করেছে, তারা 2 দিন কাজ করেছে, তাহলে 2 দিনে তারা কত ইউনিট কাজ করে নিয়েছে, 2 দিনে 15 দুগুণে 30 ইউনিট কাজ করে নিয়েছে।
ঠিক আছে। 90 ইউনিটের মধ্যে 30 ইউনিট কাজ করে নিয়েছে, বাকি আছে কত, বাকি আছে 60 ইউনিট কাজ বাকি আছে। এবার এরা দুজনে কাজটা ছেড়ে দিয়েছে, বাকি কাজটা কে করবে, বাকি কাজটা নিশ্চয়ই এ করবে। এবার এর ইফিসিয়েন্সি কত, এর ইফিসিয়েন্সি হচ্ছে 10 ইউনিট, তাহলে 10 ইউনিট করে এই 60 ইউনিটের কাজটা তার কত দিন সময় লাগবে, 6 × 10 = 60 অর্থাৎ 6 দিন সময় লাগবে। ঠিক আছে, 6 দিন সময় লাগবে। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখান থেকে আর একটা কোশ্চেন আসে যে মোট কত দিনে শেষ হয়েছে, এখানে বাকিটা বলা আছে, বাকি মানে এই রিমেনিং কাজটা যে আছে 60 ইউনিট সেটার মান বের করলাম, অর্থাৎ 6 দিন হলো। এখানে যদি বলা হয় এ কত দিনে মোট কাজটি শেষ করবে, মোট কাজ যখন বলা থাকবে এ তো এদিকে 6 দিন লাগিয়েছে, মানে এ তো 6 দিন লাগিয়েছে আর আগে 2 দিন কাজ হয়েছে, তাহলে 6 দিন প্লাস 2 দিন অর্থাৎ মোট কাজ বলা থাকলে 8 দিনে কাজটা শেষ হতো। এটার মধ্যে কিন্তু কনফিউশন করবে না, এখানে বাকি কাজ যেহেতু চেয়েছে আর এখানে আমাদের বাকি কাজ ছিল আমাদের 60 ইউনিট, এই 60 ইউনিটের কাজটা 10 ইউনিট করে তার 6 দিন সময় লেগেছে, অর্থাৎ 6 দিনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটা জলপূর্ণ হবে, মানে কতক্ষণে খালি চৌবাচ্চাটা জলপূর্ণ হবে। তাহলে এখানে একটাতে দুটোই পূর্ণ হচ্ছে, তাহলে এটা এইভাবে এই এ গণিত বি আর এদিকে তলায় এ প্লাস বি অর্থাৎ 10 + 15 কত 25, এটাকে কাটাকুটি করলে অ্যান্সার হয়ে যাবে। 5 দিয়ে 5 × 5 = 25, 5 দিয়ে কাটা দাও, 5 × 3 = 15, 5 দিয়ে 5 × 2 = 10 অর্থাৎ 3 × 2 = 6 মিনিট, ও এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এ এবং বি এর একই সময়ে একই স্থান থেকে কোনো গন্তব্যস্থলে যাত্রা করলো, বি এর গতিবেগের 5/6 অংশ গতিবেগে চললে এর পৌঁছানোর 1 ঘন্টা 15 মিনিট পর পৌঁছায়, তাহলে বি এর গন্তব্যস্থলে পৌঁছানোর সময় কত। আমি পার্সেন্টেজের অঙ্ক করার সময় বলেছি কমা থাকলে সেটাকে সমান ধরবে, তাহলে কি বি সমান এ এর কত, এর বলা আছে মানে কি গুণ চিহ্ন 5/6, 6টা কোনাকুনি গুণ হবে, তাহলে 6b = হচ্ছে কত 5a, তাহলে a/b = কত হবে, তাহলে b এর সাথে 6 গুণ হয়ে আছে, তাহলে 6 ওপরে নিচে হবে 5, তাহলে a অনুপাত b এর যে রেশিওটা সেটা কত পেলাম 6:5 পেলাম, এটা আমরা কি পেলাম গতিবেগের, তাহলে গতিবেগ অর্থাৎ স্পিডের রেশিও পেলাম। আমাদের টাইমের রেশিও কি বলা আছে, টাইমের রেশিও তার রিভার্স হবে অর্থাৎ 5:6 হবে। এবার বলা আছে এর পৌঁছানোর 1 ঘন্টা 15 মিনিট পরে পৌঁছেছে, তাহলে 1 ঘন্টা 15 মিনিট পরে বা আগে এরকম বলা থাকলে আমাদের টাইমের ডিফারেন্স বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টাইমের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট আর এই ডিফারেন্স = কত 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিটটাকে যদি ঘন্টা করি 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 + 1/4, তাহলে 4 × 4 = 5/4, তাহলে এখানে আমাদের টাইম কত 5/4 ঘন্টা, 1 ইউনিটের ভ্যালু। এখানে বলা আছে বি এর গন্তব্যস্থলে পৌঁছানোর সময়, তাহলে বি এর সময় হচ্ছে আমাদের এইটা 6 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু এটা হলে 6 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5/4 × 6, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 2, তাহলে 3 × 5 = 15/2, 15/2 মানে কত 7 × 2 = 14, ভাগশেষ কত থাকছে 1, 1/2 মানে 7 × 1/2 ঘন্টা। এবার এইটাকে ঘন্টাটাকে মিনিট করো, তাহলে এদিকে হবে 30, কত 7 ঘন্টা 30 মিনিট, এটা 7 ঘন্টা 30 মিনিট, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার প্রতি ঘন্টা 85 কিলোমিটার বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত। পরস্পরের দিকে যদি আসে তাহলে রিলেটিভ স্পিড যোগ হয় আর একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে এখানে যে রিলেটিভ স্পিড সেটা কত হবে, তাহলে 75 আর 85 যোগ করলে কত হবে, এদিকে 150 160 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে এক কাজ করো, তাহলে এখানে এই কিলোমিটার প্রতি ঘন্টা আছে, সেকেন্ডে আছে, মিটারে চেয়েছে অর্থাৎ এটাকে মিটার প্রতি সেকেন্ডে করে নাও, তাহলে এখানে 5/18 দিয়ে গুণ করতে হবে, এটা হলো আমাদের মিটার প্রতি সেকেন্ডে। এবার আমাদের টাইম চেয়েছে, ঠিক আছে, এটা আমরা দুটো ট্রেনের রিলেটিভ স্পিড পেয়েছি, তাহলে এখানে আমাদের টাইম বলা আছে, ডিস্টেন্স চেয়েছে, তাহলে ডিস্টেন্স = কী হবে, ডিস্টেন্স = হবে স্পিড ইন্টু টাইম, এটাকে আমরা কাটাকুটি করব না, স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, স্পিড কত পেলাম এখানে রিলেটিভ স্পিডটা, তাহলে 160 × 5 তলায় হচ্ছে 18, আর টাইম কত আছে 18 সেকেন্ড, তাহলে গণিত 18, তাহলে দেখো এই 18 তো কাটা যাবে, 6 × 15 = 90 অর্থাৎ এদিকে 900, তাহলে দুটো ট্রেনের কিন্তু এটা আমাদের ডিস্টেন্স,
এখানে বলা আছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত। এখানে যদি অপশানে 900 থাকতো তোমরা কিন্তু অপশানে 900 মারবে না, ঠিক আছে। এখানে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, এটা কি পেলে দুটো ট্রেনের দৈর্ঘ্য, কারণ দুটো ট্রেনের এই রিলেটিভ স্পিড যোগ করলে, সুতরাং দুটো ট্রেনের এটা কি পেলে ডিস্টেন্স পেয়ে গেলে। এবার একটা ট্রেনের প্রতিটি ট্রেনের ডিস্টেন্স কত হবে, তাহলে দুটো ট্রেনের ডিস্টেন্স সমান হচ্ছে 900, তাহলে একটা ট্রেনের ডিস্টেন্স কত হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, আর 450। একটা ট্রেনের দৈর্ঘ্য 450 আর একটা ট্রেনের দৈর্ঘ্য 450, দুটোকে যোগ করেই তো 900 হবে, তাহলে এখানে 450 হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময়ে ফিরে আসে, ঠিক আছে। স্রোতের নৌকার বেগ এবং স্রোতের বেগ কত। তাহলে স্রোতের অনুকূলে যে স্পিড সেটা কি হবে, স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স হচ্ছে 160 বাই টাইম কত, বাই টাইম অর্থাৎ টাইম হচ্ছে 4, তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে কত 4 4 16 অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে গতিবেগ কী করছে, দ্বিগুণ সময় করছে, তার এখানে 4 ঘন্টা সময় লাগছিল, এর দ্বিগুণ সময় মানে 8 ঘন্টা সময় লাগবে, কিন্তু একই পথ, ঠিক আছে। প্রতিকূলে কেই পথ অর্থাৎ একই হবে, ঠিক আছে। একই পথ দ্বিগুণ সময়, একই পথ মানে কত, পথটা হচ্ছে 160 কিলোমিটারের পথ, তাহলে এই 160 কিলোমিটারের পথ তার টাইমটা কত 8 ঘন্টা, তাহলে তার স্পিড প্রতিকূলে যে গতিবেগ সেটা কত হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। নৌকার বেগ কী হবে, তাহলে বোট স্পিড আর একটা হবে স্ট্রিম স্পিড। তাহলে নৌকার গতিবেগের ফর্মুলা কি, যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 40 প্লাস 20 বাই 2 অর্থাৎ 60 বাই 2 অর্থাৎ 30 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্পিড স্রোতের গতিবেগ হবে কত, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে 40 থেকে 20 মাইনাস করো, তাহলে 20 বাই 2 সমান হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা 30 একটা 20। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে আর একটা অপশান ছিল, ঠিক আছে, 30 ও 20 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে নৌকার বেগ বলা আছে, স্রোতের বেগ বলা আছে, তাহলে প্রতিকূলে গতিবেগটা বের করো আগে। তাহলে প্রতিকূলে যে স্পিড সেটা কত হবে, যে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, সেটা হবে আমাদের প্রতিকূলে গতিবেগের ফর্মুলা। যে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রতিকূলে যে গতিবেগ অর্থাৎ স্পিড সেটা হচ্ছে কত 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এই গতিবেগে সে 10 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, ডিস্টেন্স বাই দূরত্ব বাই গতিবেগ অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আছে 10 কিলোমিটার যেতে হবে, তাহলে প্রতিকূলে গতিবেগ কত আছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে টাইম কত লাগবে 5 ঘন্টা সময় লাগবে। বাস ভাড়া 25% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 25% কমে গেল, এর ফলে বাস মালিকের আয়ের শতকরা কী পরিবর্তন হবে। এই ফর্মুলাই হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাতেই অ্যান্সারটা হবে। 25% বৃদ্ধি মানে প্লাস 25, 25% কমে গেল মানে মাইনাস 25, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 25 গণিত 25 তলায় 100, প্লাস 25 মাইনাস 25 তো কাটা যাবে, তাহলে 25 ইন্টু 25 হচ্ছে কত 625, তলায় কত, তলায় হচ্ছে 100, নিচে দুটো শূন্য আছে, ওপরে দু ঘর আগে দশমিক যাবে, তাহলে মাইনাস 6.25%, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চালের দাম 30% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারে চালের ব্যবহার 10% কমিয়ে দিলেন, নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত। পূর্বের খরচ আরেকটা হচ্ছে নিউ খরচ, ঠিক আছে। পূর্বের খরচ যদি 100 টাকা হয়, 100 টাকার 30% বৃদ্ধি পেল মানে 130 টাকা হলো। এটার আবার 10% কী করলো, কমিয়ে দিল, 10% কমিয়ে দিল মানে 90/100 টাকায় বিক্রি করেছে, তাহলে এদিকে 0 এই 0 0 কাটা গেল, তাহলে 90 3 9 27 117। তাহলে এখানে কি বলা আছে, এই পূর্বের খরচ 100, নতুন খরচ 117, তাহলে এখানে নতুন খরচটাকে প্রথমে রাখতে হবে, অর্থাৎ 117 টাকা প্রথমে, আর পূর্বটাকে আমাদের কি শেষে রাখতে হবে, অর্থাৎ 100, তাহলে 117 অনুপাত 100, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। তাহলে এখানে এই 500 টাকার 15% লাভ বের করে নাও, বিক্রয় মূল্য হয়ে যাবে, তাহলে 500 টাকার 15% লাভ মানে কত 115/100, এই টাকাটাই বিক্রি করবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি কাটাকুটি করে দেখো এই 0 0 কাটা যাবে, তাহলে এদিকে 5 5 25,
500 আর 5 পনেরো 75, 575। কোশ্চেন 98, রাম শ্যামকে একটি পেন 20% ক্ষতিতে, শ্যাম যদুকে ওই পেনটি 10% ক্ষতিতে 288 টাকায় বিক্রয় করে। রাম কত টাকায় পেনটি কিনেছিল? রাম, শ্যাম, যদু তিনজন আছে। রাম শ্যামকে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে রাম যদি 100 টাকায় কিনে শ্যামকে 20% ক্ষতি মানে 80 টাকায় বিক্রি করবে। আবার শ্যাম যদুকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে শ্যাম যদি 80 টাকায় কিনেছে, যদুকে 10% ক্ষতি মানে 90/100 টাকায় বিক্রি করবে। 0 0 কাটা দাও, 8 9, 8 গণিত 9, এই টাকাটাই যদু কিনেছে, যদু কিনেছে, হ্যাঁ এই 8 × 9 এই টাকাটাই, কিন্তু এখানে বলা আছে 288 টাকায় কিনেছে, মানে কি যদুকে বিক্রি করেছে 288 টাকায়, তাহলে যদু তো কিনেছে 288 টাকায়, ঠিক আছে, যে শ্যাম যদুকে বিক্রি করেছে এই টাকাটাই, আর যদু কিনে, তাহলে শ্যাম যদুকে যদি বিক্রি করে তাহলে যদু নিশ্চয়ই এই টাকাটাই কিনেছে। আর এখানে আমরা দেখছি 8 গণিত 9 টাকায় কিনেছে, তাহলে এটার ভ্যালুই হচ্ছে কত? 288 টাকা। 9 দিয়ে কাটো, 3 9 27, 9 2 18, 4 8 32, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম? 1 ইউনিটের ভ্যালু 4। তাহলে এখানে আমাদের রাম কত টাকায় কিনেছে? রাম হচ্ছে 100 টাকায় কিনেছে, তাহলে 100 ইউনিটের ভ্যালু বের করো, তাহলে 4 গণিত 100 সমান হয়ে যাবে 400 টাকায় কিনেছে রাম। 400 টাকা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে? তাহলে বার্ষিক সুদের হার আর সময় সমান বলা আছে, তাহলে রেট আর টাইম কি বলা আছে? সমান। তাহলে রেট যদি এক্স হয়, টাইমও কী হবে? এক্স হবে। এবার এখানে আমাদের কি চেয়েছে? কত বছর, মানে টাইমটা চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু এক্স, তাহলে টাইম সমান এক্স ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু কি? টাইমের ফর্মুলা কি? 100 × ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত আছে? 25 টাকা সুদ বলা আছে। নিচে প্রিন্সিপাল কত? 144 টাকা, ঠিক আছে, ইন্টু রেটটাও দেখো এক্স বলা আছে, যেহেতু সমান তাহলে এদিকে এক্স হবে। এই এক্সটাকে শুধু আমি কোনাকুনি গুণ করব, তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে? এক্সের স্কোয়ার হবে। তাহলে ওপরে কত হবে? ওপরে হবে 2500, আর তলায় কত হবে? 144, ঠিক আছে, তাহলে স্কোয়ার উঠে এদিকে কী হবে? রুট হবে। তাহলে 2500টা বাইরে বেরিয়ে এসে কী হবে? 50 হবে, আর 144টা বাইরে বেরিয়ে এসে 12 হবে। 2 দিয়ে কাটো 25, 2 দিয়ে কাটো 6, ঠিক আছে, তাহলে এদিকে 4 6 24, ঠিক আছে, 4 6 24, 1 ভাগশেষ, ওপরে 1 তলায় 6, 4 পূর্ণ 1/6 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার। বার্ষিক কত হার সুদে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 11,025 টাকা হবে? তাহলে 10,000 টাকা, ঠিক আছে, এটার আমি আগেও একবার ট্রিক্স বলেছিলাম, আর এদিকে আমরা প্রথমে 11,025 টাকা এটাকে লিখলাম। প্রথমে কতটা কাটছে সেটাকে কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, অর্থাৎ এদিকে 2000 হচ্ছে। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, এটা হচ্ছে। 5 দিয়ে কাটো, এদিকে 400 হচ্ছে। আবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে 4 5 20, 4 5 20, 1 441 হচ্ছে। এবার এখানে 2 আছে, আর তো কাটাকুটি যাবে না, তাহলে এখানে 2 আছে মানে এখানে স্কোয়ার করবে। যদি 3 থাকতো তাহলে কিউব রুট করতে, ঠিক আছে, স্কোয়ার বলছি, রুট করবে, যে এখানে 2 আছে মানে এখানে এই রুটটা করবে, ঠিক আছে। আর যদি 3 বছর থাকতো তাহলে কিউব রুট করতে, 4 বছর থাকলে তাহলে 4 রুট করতে, ঠিক আছে, এইভাবে। তাহলে এখানে 400 বাইরে বেরিয়ে এসে কত হবে? 20, আর 441 বাইরে বেরিয়ে এসে কত হবে? 21 হবে, মানে 21-এর স্কোয়ার 441, 20-এর স্কোয়ার 400। 20 থেকে 21 কত হলো? 1 ইউনিট বৃদ্ধি পেল। কত থেকে? 20 থেকে বৃদ্ধি পেয়েছে, ইন্টু কি? পার্সেন্টেজের 100 বের করে নাও, মানে পার্সেন্টেজের জন্য, অর্থাৎ রেট যেহেতু বের করছি তার জন্য 100 গুণ করলাম। 20 দিয়ে কাটো, 5 20 100 সমান কত? 5% রেট, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর 7কে সাবস্ক্রাইব হতে বেশি দেরি নেই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।